যারা 2025 সালে WBSSCর সেকেন্ড SLSTর ইংরাজি বিষয়ক পরীক্ষায় বসতে যাচ্ছ তাদেরকে আজ আমি পড়াবো দ্য ওয়াইল্ড সোয়ানস অ্যাট কুল বাই WB ইয়েটস। WB ইয়েটসের লেখা সেই বিখ্যাত কবিতা দ্য ওয়াইল্ড সোয়ানস অ্যাট কুল। WB ইয়েটসের এই কবিতাটি যারা 11-12-এর পরীক্ষায় বসবে তাদের সিলেবাসেও আছে এবং যারা 9-10-এর পরীক্ষায় বসবে তাদের সিলেবাসেও আছে, অর্থাৎ যারা ইংরাজির মাস্টারমশাই বা দিদিমণি হবে তাদের উভয়কেই যে ক্লাসেই তোমরা পরীক্ষা দাও ওয়াইল্ড সোয়ানস অ্যাট কুল এই কবিতাটি তোমাদেরকে পড়তে হবে। এবং এই কবিতা থেকে ইন জেনারেল প্রতিবারের পরীক্ষাতেই একটা করে প্রশ্ন সেট হয়। WB ইয়েটসের দ্য ওয়াইল্ড সোয়ানস অ্যাট কুল একটি অত্যন্ত জটিল কবিতা। কবিতাটাকে খুব সোজা মনে হয়, মানে পড়লে খুব সোজা লাগে, কিন্তু কবিতাটির অন্তর্নিহিত মানে অত্যন্ত জটিল এবং গভীর। কিন্তু এটা কোনো অনার্সের ক্লাস বা এর ক্লাস হচ্ছে না, তোমরা সেগুলো অলরেডি কভার করে এসছো। যা পড়ার WB ইয়েটস সম্পর্কে এবং তার কবিতা সম্পর্কে তোমরা অলরেডি জেনেই এসছো। WB ইয়েটস নিজেও মানুষ হিসাবে যথেষ্টই আধুনিক এবং কমপ্লেক্স, আধুনিক মানেই কমপ্লেক্স, এবং তার কবিতাও যথেষ্টই কমপ্লেক্স, জটিল। আমরা অনার্স বা MA-তে যেভাবে কবিতা পড়ি চাকরির জন্য সেরকমভাবে পড়লে মানে পড়া সেরকমভাবেই উচিত, কিন্তু আমাদের সেই অসীম সময় নেই, তারপরে দীর্ঘদিন টাচের মধ্যেও থাকা হয় না, তার ফলে এখন আমাদেরকে মোটামুটি জিস্টগুলোকে ভালো করে জানতে হয়, লাইনের মানেগুলোকে ভালো করে জানতে হয় এবং কবিতার ভাব সেটা ভালো করে জানতে হয়। আর জানতে হয় কবিতার বিভিন্ন রকম টেকনিক্যালিটিস, মানে কবিতার স্ট্রাকচার, কবিতার রাইম স্কিম, কবিতার স্ট্যাঞ্জা প্যাটার্ন। প্রশ্ন সাধারণত চাকরির পরীক্ষার প্রশ্ন সাধারণত এই থিম বেসড অথবা স্ট্রাকচার বেসড বা টেকনিক্যাল বেসড এই ধরনেরই প্রশ্ন আসে। অত্যন্ত গভীর মানে চাকরির পরীক্ষায় সাধারণত আসে না। যেভাবে পড়লে আমাদের চাকরি পেতে সুবিধা হবে আমরা এক্স্যাক্টলি সেভাবেই এই কবিতাটিকে পড়ব। ওকে, চলো শুরু করি WB ইয়েটসের সেই বিখ্যাত কবিতা দ্য ওয়াইল্ড সোয়ানস অ্যাট কুল। আমি প্রথমেই বললাম যে কবিতাটিকে আপাতদৃষ্টিতে অত্যন্ত সোজা এবং সহজ মনে হয়, কিন্তু কবিতাটি বাস্তবে ততটা সোজা বা সহজ নয়। তার কারণ কি? তার কারণ এটা একটা মডার্ন পোয়েট্রি, এটা একটা আধুনিক কবিতা, এবং আধুনিক কবিতার অন্যতম প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে ইটস কমপ্লেক্সিটি। এর জটিলতাই আধুনিক জীবনের মূল মন্ত্র এবং জটিলতাই আধুনিক কবিতারও মূল উপপাদ্য বিষয়। ঠিক আছে, কাজে আপাতদৃষ্টিতে যেটাকে সহজ মনে হয় সেটা সহজ কথা ঠিক ততটা সহজ নয়, এটা আমাদের মনে রাখতে হবে। এই কবিতাটাকে ভালোভাবে পড়ার আগে আমরা কবি WB ইয়েটস বা উইলিয়াম বাটলার ইয়েটস তার সম্পর্কে 2-4টে ইনফরমেশান জেনে নেব, এবং এই ইনফরমেশানগুলি প্রত্যেকটিই কিন্তু দরকারি, কারণ এই ইনফরমেশান তার উপর থেকে, মানে ইনফ্যাক্ট যা আমি বোর্ডে লিখেছি এর উপর থেকেই সাধারণত প্রশ্ন সেট হয়। কবিতার লাইন থেকেও প্রশ্ন সেট হয়, কিন্তু যে ইনফরমেশানগুলো লিখেছি তার উপর থেকেই ইন জেনারেল কোয়েশ্চেন বেশি সেট হওয়ার চান্স রয়েছে। আমি এর একটা PDF তোমাদেরকে শেয়ার করব, তোমরাও এটা স্ক্রিনশট নিয়ে লিখে নিতে পারো, এবং এই ইনফরমেশানগুলো মনে রাখলেই WB ইয়েটস এবং দ্য ওয়াইল্ড সোয়ানস অ্যাট কুল যথেষ্ট। এই ইনফরমেশান কটাকে যদি তোমরা মনে রাখতে পারো WB ইয়েটস সম্পর্কে এবং দ্য ওয়াইল্ড সোয়ানস অফ কুল সম্পর্কে, এর বেশি আর কোনো ইনফরমেশান লাগে না। ঠিক আছে, চলো দেখে নিই WB ইয়েটস সম্পর্কে কিছু কথা। WB ইয়েটস অর্থাৎ উইলিয়াম বাটলার ইয়েটস, ইনি হচ্ছেন এই 20 শতকের যে সমস্ত কবি ইংরাজি ভাষায় কবিতা লিখে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছেন তাদের মধ্যে প্রধানতম হচ্ছে WB ইয়েটস। ইনি একজন নোবেল প্রাপক, তিনি সাহিত্যে নোবেলও পেয়েছেন 1923 সালে। WB ইয়েটসের জন্ম 1865 সালে আয়ারল্যান্ডের ডাবলিনে। তিনি একজন আইরিশ পোয়েট। আয়ারল্যান্ডের ডাবলিনে 1865 সালে তার জন্ম, এবং তার মৃত্যু হয় 1939 সালে ফ্রান্সে। ওকে, WB ইয়েটস একজন আইরিশ পোয়েট, রাইটার অ্যান্ড ড্রামাটিস্ট। তিনি নাটক লিখতেন, তিনি কবিতা লিখতেন, তিনি গল্প উপন্যাসও লিখেছেন। তিনি যেটা বলছিলাম 1923 খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। এই সমস্ত ইনফরমেশনগুলো এরকমভাবে মনে রাখবে, সুবিধা হবে তোমাদের। ঠিক আছে, এবং এই ইনফরমেশনগুলো প্রত্যেকটি ইম্পর্টেন্ট। তাকে বলা হয় ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইংলিশ পোয়েট অফ দ্য 20th সেঞ্চুরি। WB ইয়েটসের কবিতাগুলি
প্রাথমিকভাবে খুব সহজ মনে হয় এবং পড়তেও খুব সুন্দর লাগে, কিন্তু ডব্লিউবি ইয়েটসের পার্সোনাল লাইফের মধ্যে অনেক মেলাঙ্কলিক কোয়ালিটি রয়েছে। তার পার্সোনাল লাইফেতে অনেক টার্ময়েল দেখা গেছে, তার জীবন জুড়ে বিভিন্ন যন্ত্রণার তাকে শরিক হতে হয়েছে। সবথেকে বেশি যন্ত্রণা তিনি পেয়েছেন তার প্রেমের বিষয়ে। তার যে লাভ অ্যাফেয়ার, সেই লাভ অ্যাফেয়ারে তিনি অত্যন্ত যন্ত্রণা ভোগ করেছেন, সে বিষয়ে পরে আসছি। এবং তার প্রত্যেকটি কবিতার অন্তর্লীন সুরের মধ্যে কোথাও যেন মেলাঙ্কলি বা দুঃখের একটা মৃদু সুর ছুঁয়ে যায়। তার প্রত্যেকটি কবিতার মধ্যেই একটি মেলাঙ্কলিক ভাব রয়েছে, মানে দে আর মেলাঙ্কলিক ইন নেচার। কাজেই প্রত্যেকটি কবিতা পড়ার সঙ্গে সঙ্গে তার অন্তর্নিহিত মানেটাও আমাদেরকে খুব ভালো করে বুঝতে হয়, নইলে ইয়েটসের কবিতাকে সঠিকভাবে অনুভব করা যায় না। সবথেকে বড় কথা, ইয়েটসের কবিতার মধ্যে প্রচুর রেফারেন্স, প্রচুর অ্যালিউশন এবং প্রচুর ইমেজ এবং সিম্বলের ব্যবহার রয়েছে। মানে মডার্ন পোয়েটসদের লেখার মধ্যে ইমেজ, সিম্বল, অ্যালিউশন এগুলোর ব্যবহার লক্ষ্য করা যায় বেশ অধিক মাত্রাতে। এবং ইয়েটসের প্রত্যেকটি কবিতার মধ্যেই বিভিন্ন বিবলিক্যাল অ্যালিউশন, বিভিন্ন রেফারেন্স, বিভিন্ন ইমেজারি এবং সিম্বলিজম তাতে ভর্তি। এই জন্য ডব্লিউবি ইয়েটসের কবিতাকে খুব মাইনিউটলি আমাদেরকে পড়তে হয়। ইয়েটস যে সময় কবিতা লিখতে শুরু করেন সে সময় আয়ারল্যান্ডে আইরিশ ন্যাশনালিস্টিক মুভমেন্ট শুরু হয়েছিল, এবং সেই আইরিশ ন্যাশনালিস্টিক মুভমেন্টের অর্থাৎ আয়ারল্যান্ডের স্বাধীনতার জন্য যে আন্দোলন, তার বেশ কিছু ছোঁয়া ইয়েটসের কবিতার মধ্যে আমরা পাই। মানে ইয়েটসের দর্শন, কবিতার দর্শনের মধ্যে আইরিশ ন্যাশনালিস্টিক মুভমেন্টের অনেক ছোঁয়া পাওয়া যায়। এবং এই আইরিশ ন্যাশনালিস্টিক মুভমেন্টের সঙ্গে ইয়েটসের একটা ডিরেক্ট লিঙ্কও ছিল। কীরকম লিঙ্ক? ইয়েটস যে নারীকে ভালোবাসতেন, মডগন, তিনি আইরিশ ন্যাশনালিস্টিক মুভমেন্টের একজন পুরোধা লিডার। মানে মডগন আইরিশ ন্যাশনালিস্টিক মুভমেন্টের একজন নেত্রী ছিলেন, এবং তার সঙ্গে দীর্ঘ 30 বছর ইয়েটসের একটি প্রেমের সম্পর্ক ছিল। এবং সেই প্রেম পরবর্তী ক্ষেত্রে ইয়েটস দেখেন যে মডগন বিবাহিত, যেটা ইয়েটস জানতেন না, ইয়েটসকে অত্যন্ত যন্ত্রণাদীর্ণ করেছে। এবং তার সঙ্গে অর্থাৎ মডগনের সঙ্গে ইয়েটসের প্রেমটা 30 বছর মানে 3 দশকের সেই প্রেমটা সে তা পরিপূর্ণতা পায়নি। এবং যন্ত্রণাবিদ্ধ ইয়েটস তার বিভিন্ন কবিতায় খুব সূক্ষ্মভাবে তার এই যন্ত্রণাকে ফুটিয়ে তুলেছে। ইনফ্যাক্ট যে কবিতাটা এখন আমরা পড়বো, দ্য ওয়াইল্ড সোয়ান্স অ্যাট কুল, এই কবিতাতেও আমরা ইয়েটসের সেই পার্সোনাল রেফারেন্স, ইয়েটসের কবিতাগুলি সবথেকে ইম্পর্ট্যান্ট এই কারণে সেখানে কবি ইয়েটসের পার্সোনাল রেফারেন্স রয়েছে। এবং এই কবিতার মধ্যেও আমরা দেখব খুব সূক্ষ্মভাবে বিভিন্ন সিম্বলের সাহায্যে ইয়েটস তার পার্সোনাল ইমোশান, তার হৃদয়ের যন্ত্রণাকে খুব সুন্দরভাবে প্রকাশ করেছেন। এই কবিতার সম্পর্কে আরও দু একটা রেফারেন্স আগে বলে নিই, তারপর কবিতায় ঢুকবো। যেটা বলছিলাম যে ইয়েটস ওয়াজ ইনভলভ উইথ মডগন নিয়ারলি 30 years, এ লিডার অফ আইরিশ ন্যাশনালিস্ট মুভমেন্ট। এটা কিন্তু ইম্পর্টেন্ট। আর ইম্পর্টেন্ট কি? আর ইম্পর্টেন্ট হচ্ছে দ্য ওয়াইল্ড সোয়ান্স অ্যাট কুল, এই কবিতার যে কবে জন্ম হয়েছে, মানে কবিতাটা কবে লেখা হয়েছে, কবে পাবলিশ হয়েছে, এই সমস্ত রেফারেন্স আমাদের মনে রাখতে হয়। সেগুলো আমি এখানে লিখে রেখেছি, চট করে একবার দেখে নিন। এই কবিতাটি কম্পোজড হয়েছিল 1916-1917 সালে, মানে 1916 শেষ 1917 এই সময়তেই এই কবিতাটি লেখা হয়। এবং কবিতাটি প্রকাশিত হয়, প্রথমবারের জন্য প্রকাশিত হয় 1917 সালে লিটিল রিভিউ বলে একটি পত্রিকায়। লিটিল রিভিউ বলে একটি পত্রিকায় 1917 সালে প্রথম প্রকাশিত হয়। এই কবিতাতে 30টি লাইন আছে, 30 লাইনস, আর 5টা স্ট্যাঞ্জা আছে, প্রতিটি স্ট্যাঞ্জা 6 লাইনের। এই কবিতার সবথেকে ইম্পর্ট্যান্ট জায়গা হচ্ছে তার মেট্রিক্যাল প্যাটার্ন বা মিটার। এই মেট্রিক্যাল প্যাটার্নটা কি? এই কবিতাটা আয়াম্বিক মিটারে লেখা হয়েছে, কিন্তু এই কবিতার এই প্রতিটা স্ট্যাঞ্জাতে 6টা করে লাইন আছে। সেই 6টা লাইনের মধ্যে 1 লাইন এবং 3 লাইন, অর্থাৎ লাইন নাম্বার 1 এবং লাইন নাম্বার 3 প্রতিটা স্ট্যাঞ্জারই সেটা টেট্রামিটারে লেখা। লাইন নাম্বার 2, 4 এবং 6 সেটা ট্রাইমিটারে লেখা, এবং লাইন নাম্বার 5 সেটা পেন্টামিটারে লেখা। মানে এই একটা 30 লাইনের কবিতার মধ্যে একাধিক মেট্রিক্যাল প্যাটার্নকে ডব্লিউবি ইয়েটস অসাধারণভাবে ব্যবহার করেছেন। ইনফ্যাক্ট এই মেট্রিক্যাল প্যাটার্নটার জন্যই দ্য ওয়াইল্ড সোয়ান্স অ্যাট কুল অত্যন্ত বিখ্যাত। কি বললাম?
এটা আয়াম্বিক মিটারে লেখা, গোটা কবিতাটা আয়াম্বিক মিটারে লেখা। এক একটি স্ট্যাঞ্জাতে 6টা করে লাইন আমরা দেখি, তার মধ্যে প্রথম লাইন এবং তৃতীয় লাইন সেটা টেট্রামিটারে লেখা, দ্বিতীয় চতুর্থ এবং ষষ্ঠ লাইন সেটা ট্রাইমিটারে লেখা, এবং পঞ্চম লাইন সেটা পেন্টামিটারে লেখা। এই কবিতার রাইম স্কিম সেটাও খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ABCBDD, একটু আলাদা, ABCBDD, এবং এই রাইম স্কিমটাই গোটা কবিতার সমস্ত স্ট্যাঞ্জার মধ্যেই পরিলক্ষিত হয়। ওকে, এই রাইম স্কিম এবং মিটার এই কবিতার জন্য খুব ইম্পর্টেন্ট। এই কবিতাটি 1917 এবং 1919 সালে ইয়েটসের একটা কবিতার কালেকশন দ্য ওয়াইল্ড সোয়ান্স অ্যাট কুল, একটা কবিতার বই, সেটা 1917 সালে প্রথম প্রকাশিত হয় এবং দ্বিতীয় সংস্করণ 1919-এ। সেই দ্য ওয়াইল্ড সোয়ান্স অ্যাট কুলের যেটা টাইটেল পোয়েম, প্রথম কবিতা, সেটাই হচ্ছে এই কবিতা। দিস ইজ দ্য টাইটেল পোয়েম ইন ইয়েটস 1917 অ্যান্ড 1919 কালেকশনস দ্য ওয়াইল্ড সোয়ান্স অ্যাট কুল, এটা মনে রাখার। আর এই কবিতাটার যে ব্যাকগ্রাউন্ড সেটিং সেটাও মনে রাখার। রিটেন ডিউরিং ইয়েটস স্টে উইথ হিজ ফ্রেন্ড লেডি গ্রেগরি। লেডি গ্রেগরির লেডি গ্রেগরি তিনি ডব্লিউ ইয়েটসের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং তার কুল পার্কের পাশে একটা বাড়ি ছিল, সেখানে ইয়েটস মাঝে মাঝে গিয়েই তার পরিশ্রান্ত ক্লান্ত হৃদয়কে শান্ত করতে যেতেন, কারণ সেই জায়গাটা ইয়েটস খুব পছন্দ করতেন। সেরকমই সেই লেডি গ্রেগরির বাড়িতে, কুল পার্কের পাশে যে বাড়ি, সেখানে গিয়ে ইয়েটস এই কবিতাটা লেখেন। এবং এই কবিতাটি এই পুরো কবিতার বইটিকেই ইয়েটস লেডি গ্রেগরির সন্তান, তার নাম হচ্ছে রবার্ট গ্রেগরি, যিনি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারেতে মারা যান, তার প্রতি উৎসর্গ করেন। ভেরি ইম্পর্টেন্ট। Written during Yeats' stay with his friend Lady Gregory at her home at Cool Park, and the collection was dedicated to her son Robert Gregory, who was killed in First World War. এই রেফারেন্সটা মনে রাখা, এবং মনে রাখার এই কবিতার যেটা বেসিক থিম সেটাও আমি এই সাইডে লিখে দিয়েছি, ঠিক আছে? বলে দিই, দিস পোয়েম ইজ অ্যাবাউট ইয়েটস সার্চ ফর আ লাস্টিং বিউটি ইন আ চেঞ্জিং ওয়ার্ল্ড হোয়ার বিউটি ইজ মর্টাল অ্যান্ড টেম্পোরারি। এই কবিতাতে ইয়েটস সৌন্দর্যের সংজ্ঞা বা সৌন্দর্যের প্রতিরূপকে খুঁজছেন। তিনি একটা পরিবর্তিত পৃথিবী, যেখানে সমস্ত সৌন্দর্যই ক্ষণস্থায়ী বা ট্রানজিয়েন্ট, সেই পৃথিবীতে তিনি সৌন্দর্যের চিরস্থায়ী সংজ্ঞাকে খুঁজছেন। দেয়ার ইজ আ কন্ট্রাস্ট বিটুইন ন্যাচারাল ওয়ার্ল্ড or nature's world and human world and human emotion। একটি আর্থলি অবজেক্টে আমরা দেখছি ধীরে ধীরে ডিকে বা ডেথের দিকে এগিয়ে যাচ্ছে, ট্রানজিটরি ইন নেচার, কিন্তু সোয়ান, হু আর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ নেচারস বিউটি অর ন্যাচারাল বিউটি, সেই সোয়ান সে যেন একটা চিরস্থায়ী সৌন্দর্যের প্রতীক হয়ে কবির কবিতাতে স্থান পাচ্ছে। অসাধারণ একটা কন্ট্রাস্ট এই কবিতাতে ফুটিয়ে তোলা হয়েছে, যেখানে আমরা দেখব কবির পার্সোনাল ইমোশন এবং নেচার দুটোর মধ্যে একটা তীব্র বৈপরীত্য খুব সুন্দরভাবে, খুব সূক্ষ্মভাবে ফুটিয়ে তোলা হয়েছে। চলো এবার কবিতাটা পড়ি। আমার কাছে একটা পুরনো বই রয়েছে, দ্য উইংড ওয়ার্ল্ড। এটা কবিতার সংকলন, বিভিন্ন কবিতা এই বইয়ের মধ্যে রয়েছে। মানে আমাকে অনেকেই জিজ্ঞেস করছে যে কোন বই থেকে পড়বো। আমি কোন বই থেকে তোমরা পড়বে বা আপনারা পড়বেন আমি জানি না, কারণ আমি কোনো রেফারেন্স বই, মানে অ্যাট প্রেজেন্ট যে সমস্ত বই বাজারে বেরিয়েছে সেগুলো সম্পর্কে আমি একটাও ওয়াকিবহাল নই। আমি ইনফ্যাক্ট এটা জানিয়েওছি যে আমি এককালে অনার্স মাস্টার ডিগ্রি পড়াতাম। এই সমস্ত বেসিক কবিতার বই, এটা হচ্ছে উইংড ওয়ার্ল্ড, এই বইটি আমার কাছে আছে। সেই সময় ছাত্রছাত্রীদের যা পড়াতাম সেগুলোকেই আরেকবার মনে করে ধীরে ধীরে পড়াবার চেষ্টা করছি। কাজেই বইয়ের রেফারেন্স আপনারা কাইন্ডলি অন্য কোথাও জিজ্ঞেস করবেন। আমি কোনো বইয়ের রেফারেন্সে পড়াচ্ছি না। আমি একাধিক বই সে সময় ছাত্র পড়ানোর সময় আমাকে পড়তে হতো বা পড়েছি, সেই সমস্ত বিভিন্ন নোট আমি আমার এই উইংড ওয়ার্ল্ডেতে মার্ক করে রেখেছি। ইনফ্যাক্ট সেগুলোকেই আমি বলছি, কিন্তু কোনো স্পেসিফিক বই আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারবো না, কারণ কোনো স্পেসিফিক বই আমার নেই। ইনফ্যাক্ট যে সিলেবাসের সবটাই আমি অনার্স সেমের ছেলে মেয়েদেরকে পড়াতাম, কিন্তু বেশ কিছু বই আমি এখন অ্যাট প্রেজেন্ট খুঁজেও পাচ্ছি না। আমাকে এই টেক্সটগুলোকে ইনফ্যাক্ট জেরক্স করেই আপনাদেরকে পড়াতে হবে। কাজেই বইয়ের কথা কাইন্ডলি অন্য কোথাও একটুখানি জেনে নিয়ে আমি পড়িয়ে দিতে পারি। ওকে, দ্য ওয়াইল্ড সোয়ান্স অ্যাট কুল। দ্য ট্রিজ আর ইন দেয়ার অটাম বিউটি, the woodland paths are dry, under the October twilight the water mirrors the still sky. Upon the brimming water among the stones,
আর 9 and 50 swans। অসাধারণ প্রথম স্ট্যাঞ্জাটি, চলুন দেখি। দ্য ট্রিজ আর ইন দেয়ার অটাম বিউটি, দ্য উডল্যান্ড পাথস আর ড্রাই। গাছেরা এখন হেমন্তের সৌন্দর্যে পরিপূর্ণ। অসাধারণ সুন্দরভাবে এই কবিতাটি শুরু হচ্ছে। কবি একটা সেটিংসকে তিনি আমাদের সামনে প্রেজেন্ট করছেন, একটা পিকচার তিনি আমাদের সামনে প্রেজেন্ট করছেন, যেখানে আমরা দেখছি গাছেরা হৈমন্তিক সৌন্দর্যে পরিপূর্ণ। অটাম কারো কারোর মতে হেমন্ত, কারো কারোর মতে শরৎ, মানে আর্লি অটাম, লেট অটাম যেটা আমাদের মধ্যে রয়েছে, আমাদের পশ্চিমবঙ্গেতে রয়েছে শরৎ, হেমন্ত। কিন্তু এই ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে অটাম বলতে হেমন্তকালই বোঝায়, সেখানে শরতের ব্যাপারটা অতটা নেই। অটাম হচ্ছে এমন একটা সিজন যেখানে আমরা দেখি পাতা ঝরা। এটা সব জায়গাতেই অটামেতে পাতা ঝরে, কিন্তু পাতা ঝরে গাছগুলো রুক্ষ হয়ে যায়। আবার ঠিক অটামের প্রথম দিকে আমরা দেখি গাছের পাতা ঝরার আগে গাছের পাতাগুলো একটা রেডিশ অ্যান্ড ইয়েলোইশ ইন কালার, একটা হলদে লালাভ বা একটা সোনালি রঙে গাছটি, মানে গাছের পাতাগুলি আকার নেয়, পরিপূর্ণতা লাভ করে এবং অসাধারণ সুন্দর লাগে। যদি কোনো ছবি লক্ষ্য করেন, যদি এই ইউরোপিয়ান অটামের যদি কোনো ছবি লক্ষ্য করেন, দেখবেন যে গাছের পাতাগুলো একটা লালচে সোনালি বর্ণতে পরিপূর্ণ থাকে এবং সেই কালারটা গোটা অঞ্চলটাকে জুড়ে বিস্তৃতি লাভ করে, মানে সেই কালারটা গোটা অঞ্চলে ছড়িয়ে থাকে, অসাধারণ সুন্দর দেখতে লাগে। সেই সৌন্দর্য, মানে রুক্ষতার মধ্যেও অসাধারণ সৌন্দর্য অটাম প্রেজেন্ট করে। সেই সৌন্দর্যটাকেই ইয়েটস তিনি প্রকাশ করছেন আমাদের সামনে। দ্য ট্রিজ আর ইন দেয়ার অটাম বিউটি, গাছগুলি এখন হৈমন্তিক সৌন্দর্যে পরিপূর্ণ। গাছগুলোর যে রং, গাছগুলোর পাতাগুলোর যে রং, সেটা হচ্ছে সোনালি এবং লালাভ, এবং সেই রংটা আমরা দেখছি এই অঞ্চল জুড়ে ছড়িয়ে আছে। এরপরে ধীরে ধীরে পাতা ঝরতেও শুরু করেছে, বেশ কিছু পাতা সেই একই কালারের পাতায় আমরা দেখছি এই উডল্যান্ড বা গাছের তলাতে বা এই বনভূমিতে ছড়িয়ে আছে, অসাধারণ সুন্দর দেখতে লাগছে। দ্য উডল্যান্ডস পাথস আর ড্রাই। অটামের পরেই আসে শীত, অটামের পরেই, হেমন্তের পরেই আসে শীত। এই সময় আমরা দেখি যেমন পাতা ঝরে, তেমনি সব কিছু ড্রাই, সব কিছু শুকিয়ে থাকে। ড্রাইটা, এটা দুটো অর্থে ব্যবহার হয়। ড্রাই মিন্স যে অঞ্চল শুকিয়ে থাকে, আর ড্রাই মানে হচ্ছে মানুষের মনেরও একটা প্রতিফলন। সেই ড্রাই হার্ট বা শুকনো হৃদয়, সেটাও এই ড্রাইয়ের মাধ্যমে প্রকাশ করা হয়। দু অর্থেই এই ড্রাইটাকে দুটো অর্থেই ব্যবহার করছেন। তিনি বলছেন যে প্রকৃতিতে এই অটাম একটা অসাধারণ সৌন্দর্যের জন্ম দিয়েছে। গাছগুলো লালচে সোনালি রঙে মেতে উঠেছে এবং আমরা দেখছি পাতা যা নিচে পড়ে আছে সেগুলো লালচে সোনালি রং, খুব সুন্দর দেখতে লাগছে। এবং এই যে উডল্যান্ড পাথ, যে পথটা দিয়ে যাওয়া হবে, সেই পথটা শুকনো। শুকনো মানে এটা বর্ষার জলে প্যাচ প্যাচে কাদা হয়ে নেই, শুকনো। শুকনো পথে হাঁটতে ভালো লাগে, শুকনো পথ দেখতে ভালো লাগে, এবং এই পুরো সারাউন্ডিংসটা এটা দেখতে অসাধারণ সুন্দর লাগছে। কুল পার্কের পাশে এই যে সেটিংসটা আমরা বলছিলাম, যে কুল পার্কের পাশে একটা ছোট জঙ্গল রয়েছে, সেই জঙ্গলে কবি দেখছেন এই অসাধারণ সুন্দর প্রাকৃতিক পরিবেশটা। কিন্তু এই প্রথম দুটো লাইনের মধ্যেও আমরা একটা জিনিসকে অনুভব করছি, যে ইয়েটস, এর পরের লাইনেই আসবো, যে ইয়েটস প্রথম যখন এই স্থানে আসেন প্রায় 19 বছর আগে, তিনি সেই একই রকম প্রকৃতিকে দেখেছেন, কিন্তু 19টা বছর পরে তিনি আবার যখন আসছেন, তার জীবনে 19 বছর বেড়ে গেছে, তিনিও এখন শুষ্ক হয়ে যাচ্ছেন, তারও পাতা ঝরছে, মানে তার জীবনের পাতা ধীরে ধীরে ঝরে যাচ্ছে, তিনি, তার লাইফ স্প্যানটা ধীরে ধীরে কমে আসছে, তার মধ্যে বার্ধক্য প্রবেশ করছে। এই যে ড্রাই মিন্স তার ইমোশান ধীরে ধীরে ড্রাই হয়ে যাচ্ছে, ড্রাই অফ ইমোশান, তার ইমোশান, তার আবেগ সবই ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। তার কারণ তার মধ্যে বয়স বাড়ছে, তার জীবনেতেও হেমন্তকাল চলে এসছে, আর কিছুদিন পরেই শীতে প্রবেশ করবে। শীত মানে মৃত্যু, সেই মৃত্যুর দিকে তিনি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। সেই যে কন্ট্রাস্টটাও প্রথম লাইনেই, আমরা কবিতাটা আরও ভালো করে পড়লে ব্যাপারটা আরও ভালো করে বুঝতে পারবো, কিন্তু প্রথম লাইনেই
যারা এই সেটিংসটা জানেন, যারা ইয়েটসের জীবনের এই গল্পগুলো জানেন, তারা জানেন যে প্রথম লাইনে ইয়েটস তার জীবনের শুষ্কতা, তার জীবনের দুঃখ, সেটাকে খুব সুন্দরভাবে, খুব অন্তর্লীনভাবে এই কবিতার প্রথম লাইনেই প্রকাশ করে দিচ্ছেন। আন্ডার দ্য অক্টোবর টুয়াইলাইট দ্য ওয়াটার মিরর্স আ স্টিল কাই, এবং আমরা দেখছি অক্টোবরের গোধূলিতে সেই শান্ত আকাশের প্রতিচ্ছবি লেকের জলে ভেসে উঠছে। আন্ডার দ্য অক্টোবর টুয়াইলাইট দ্য ওয়াটার মিরর্স আ স্টিল কাই, অক্টোবরের গোধূলি, টুয়াইলাইট মানে হচ্ছে গোধূলি, অক্টোবর এটাও বছরের শেষ, কবিও তার জীবনের শেষ প্রান্তে চলে এসছেন। কম্প্যারিজনটা বুঝুন, অক্টোবর বছরের শেষের দিক এবং কবিও তার জীবনের শেষের দিকে চলে এসছেন, কিন্তু প্রকৃতির অক্টোবরটা খুব সুন্দর। মানুষের জীবনের অক্টোবর বা এই শেষের দিনগুলো অতটা সুন্দর না। এই প্রকৃতির অক্টোবরটা কেন সুন্দর? আন্ডার দ্য অক্টোবর টুয়াইলাইট, গোধূলি, এটাও মানে গোধূলি হচ্ছে দিনের শেষ, গোধূলি দিনের শেষ, কবিও তার দিনের শেষে, তার জীবনের দিনের শেষে চলে এসেছে। এখানে একটা সূক্ষ্ম কম্প্যারিজনকে ড্র করা হয়েছে। যাই হোক, অক্টোবর টুয়াইলাইট বা এই অক্টোবরের গোধূলি সেটা সুন্দর কেন? কারণ আমরা দেখছি লেকের জল সেটা স্তব্ধ এবং সেই জলেতে একটা সুন্দর শান্ত আকাশ ফুটে রয়েছে। অন্য সময়ে লেকের জল তরঙ্গায়িত হয়, বৃষ্টি পড়লে লেকের জলেতে বৃষ্টি পড়ে বা হাওয়া দিলে লেকের জল তরঙ্গ ওঠে, কিন্তু এই অক্টোবর মাসে চতুর্দিক স্তব্ধ এবং আমরা দেখছি যে লেকের জলেতে এই সুন্দর স্টিল স্কাই, একটা শান্ত আকাশ খুব সুন্দরভাবে আয়নার মতো, মানে আয়নাতে যেমন ছবি রিফ্লেক্ট হয় তেমনি লেকের জলের, লেকটা যেন একটা আয়না, তার জলেতে আমরা এই শান্ত আকাশটার ছবি পরিলক্ষণ করছি। অসাধারণ সুন্দরভাবে ইয়েটস এই সেটিংসটাকে বর্ণনা করছেন। তাহলে শান্ত আকাশের প্রতিচ্ছবি আমরা লেকের উপরে দেখতে পাচ্ছি। আপন দ্য ব্রিমিং ওয়াটার অ্যামং দ্য স্টোনস আর 9 and 50 swans, এবং এই উপচে পড়া লেকের জলে এই পাথরগুলির পাশে আর 9 and 50 swans, 59টা রাজহাঁস। ভালো করে আর একটা জিনিস লক্ষ্য করুন, আপন দ্য ব্রিমিং ওয়াটার, জল উপচে পড়ছে, লেকের জল উপচে পড়ছে কেন? কারণ কিছুদিন আগেই রেনি সিজন গেছে এবং আমরা দেখছি লেকের জল কানায় কানায় পরিপূর্ণ, এবং সেখানে বেশ কিছু লেকের আশেপাশে পাথর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেখানে কি দেখা যাচ্ছে? সেখানে দেখা যাচ্ছে 9 and 50 swans, 9 + 50 = 59, অর্থাৎ 59টি রাজহাঁস সেই লেকের পাশেতে যে পাথরগুলো পড়ে আছে তার আশেপাশেই 59টি রাজহাঁস চড়ে বেড়াচ্ছে, খেলে বেড়াচ্ছে, নিজেদের মধ্যে প্রেম নিবেদন করে বেড়াচ্ছে। রাজহাঁসগুলো পারস্পরিক প্রেম নিবেদন করে বেড়াচ্ছে। এই অসাধারণ সেটিংসটা কবি তার বার্ধক্যের দিনে অনুভব করছেন। কবি সেই সেটিংসটা, রাজহাঁসদের এই পারস্পরিক প্রেম বন্টন, সেটাকে তার এই রিক্ত শুষ্ক হৃদয় দিয়ে অনুভব করার চেষ্টা করছেন। অসাধারণভাবে ইয়েটস এই প্রথম স্ট্যাঞ্জাকে বর্ণনা করছেন। চলুন এবার নেক্সট স্ট্যাঞ্জায় যাই। দ্য 19th autumn has come upon me since I first made my count. I saw before I had well finished all suddenly mount and scattered wheeling in great broken rings upon their clamorous wings. অসাধারণ সেকেন্ড স্ট্যাঞ্জা। সেটাতে কি বলছেন? দ্য 19th autumn has come upon me since I first made my count. 19টা এই হেমন্ত আমার কেটে গেছে যেবারে আমি প্রথম এসেছিলাম এবং এই রাজহাঁসগুলোকে দেখেছিলাম বা তাদেরকে গুনেছিলাম, তারপরে 19টা বসন্ত কেটে গেছে। 19 বছর আগে প্রথমবারের জন্য উইলিয়াম বাটলার ইয়েটস এই কুল লেকের পাশে এসেছিলেন এবং প্রথম যেবারে এসেছিলেন সেবারেও তিনি এই রাজহাঁসগুলোকে দেখেছিলেন। এই রাজহাঁস 19 বছরেতে যে রাজহাঁস আজকে তিনি দেখছেন, এই রাজহাঁসটি 19 বছর আগের রাজহাঁস কিনা সেটা পরে আলোচ্য বিষয়, কিন্তু কবির কাছে এই রাজহাঁসগুলো যেন সেই রাজহাঁস যে রাজহাঁসগুলোকে তিনি 19 বছর আগে দেখেছেন। 19th autumn has come upon me since I first made my count. যখন আমি প্রথম এসেছিলাম এবং এই রাজহাঁসগুলোকে গুনেছিলাম, তারপরে 19টা হেমন্ত আমার জীবনে চলে এসছে। আমি
বয়স্ক হয়ে গেছি, আমি বৃদ্ধ হতে চলেছি, আমি ধীরে ধীরে মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে যাচ্ছি। আমি ঠিক 19 বছর আগে এসে এই রাজহাঁসগুলোকে গুনেছিলাম। I saw before I had well finished all suddenly mount and scatter wheeling in great broken rings upon their clamorous wings। এবং তখনও আমি রাজহাঁসগুলোকে, কতগুলো রাজহাঁস আছে আমি গুনছিলাম, কিন্তু আমি গুনা শেষ করার আগেই অল সাডেনলি মাউন্ট, তারা আচমকা উড়ে গেল। আমি কতগুলো রাজহাঁস আছে 19 বছর আগে আমি গুনছিলাম এবং আমার গোনা শেষ হওয়ার আগেই তারা উড়ে, অ্যান্ড স্ক্যাটার হুইলিং ইন গ্রেট ব্রোকেন রিংস আপন দেয়ার ক্ল্যামারাস উইং। এবং তারা উড়ে গেল কীভাবে? তারা গোটা দলটাই উড়ে গেল, কিন্তু গোটা দলটা একসঙ্গে উড়ল না, তারা বিচ্ছিন্নভাবে, মানে স্ক্যাটার্ড মানে হচ্ছে বিচ্ছিন্নভাবে, তারা বিচ্ছিন্নভাবে তারা আমার মাথার উপরে উড়ে গেল। এবং তারা যখন উড়ে গেল তাদের ডানার যে আওয়াজ, তারা যে ডানা ঝাপটাচ্ছে সেই আওয়াজ আমি শুনতে পেলাম। অ্যান্ড স্ক্যাটার্ড হুইলিং ইন গ্রেট ব্রোকেন রিংস আপন দেয়ার ক্ল্যামারাস উইং। সো ইন দ্য সেকেন্ড স্ট্যান্জা দ্য পোয়েট এক্সপ্রেসেস হিজ পাস্ট এক্সপিরিয়েন্স অফ ভিজিটিং দ্য কুল পার্ক। কুল পার্কে কবি পূর্বে এসছিলেন, সেই অভিজ্ঞতাকে 19 বছর আগে তিনি এসছিলেন, সেই অভিজ্ঞতাকে তিনি এখানে বর্ণনা করছেন। এবং এই যে সোয়ান্স, এই যে 9 and 50 সোয়ান্স, এই যে 59টা রাজহাঁস, দে সিম্বলাইজ দ্য ইউথফুল ভিগার। তারা সেই যৌবন, সেই যৌবনের কথা যেন কবির সামনে তুলে ধরছে। দিস সোয়ান্স দে আর দ্য সিম্বল অফ নেচারস বিউটি। এই সোয়ানগুলো, এগুলো হচ্ছে প্রকৃতির সৌন্দর্যের যেন পরিপূরক। They are the symbol of nature's or natural beauty, and they represent the youthful vigor, the vitality, the emotion. এই সোয়ানগুলো তারা যৌবনের প্রতীক, তারুণ্যের প্রতীক, ইমোশনের প্রতীক। এবং আমরা দেখছি মানুষ যখন যৌবনেতে থাকে তখন সে ইনস্ট্যান্ট ডিসিশন নিতে পারে। এই কবি এই সোয়ানগুলোকে গোনার আগেই আমরা দেখছি সোয়ানগুলো দল বেঁধে তারা ডানা ঝাপটাতে ঝাপটাতে আকাশে উড়ে যাচ্ছে। এই যে ডানা ঝাপটে ওরা, এটা হচ্ছে দে রিপ্রেজেন্ট দ্য ইউথফুল ভাইটালিটি। ডানা ঝাপটানো এটা হচ্ছে যৌবনকে তুলে ধরা, যৌবনকে প্রকাশ করার ভঙ্গি। যৌবন গর্বে বলিয়ানরা বিভিন্নভাবে নিজেদের এই তারুণ্যকে প্রকাশ করে এবং এই সোয়ানগুলো তাদের ডানা ঝাপটানোর মাধ্যমে, এই আকাশে উড়ে বেড়ানোর মাধ্যমে সেই যৌবনের শোভা আমাদের সামনে বা কবির সামনে তুলে ধরছেন। সো দিস সোয়ান্স দে সিম্বলাইজেস দ্য ইউথফুল ভিগার অ্যান্ড ভাইটালিটি অফ নেচার। ওকে, এবার 3 নম্বর স্ট্যাঞ্জা। I have looked upon those brilliant creatures and now my heart is sore. All's changed since I, hearing at twilight, the first time on this shore, the bell beat of their wings above my head, trod with a lighter tread. এবারে প্রথম কবির দুঃখ যন্ত্রণা, যেটা আমরা বলছিলেন যে ইয়েটসের কবিতার মধ্যে একটা মেলাঙ্কলিক নেচার সবসময় থাকে, তার একটা প্রচ্ছন্ন বিবরণ আমরা পাবো। I have looked upon those brilliant creatures, এই অসাধারণ সুন্দর পাখিগুলোর দিকে আমি তাকালাম। অ্যান্ড নাও মাই হার্ট ইজ সোর, কিন্তু আমার হৃদয় এখন দুঃখে পরিপূর্ণ হয়ে গেল। তার কারণ কি? এই ক্রিয়েচারগুলো, দেয়ার বিউটি ইজ আনফেডিং, এদের সৌন্দর্যের মধ্যে কোনো পরিবর্তন হয়নি। 19 বছর আগে আমি, মানে কবি বলছেন, আমি এই সোয়ানগুলোকেই দেখেছিলাম 19 বছর ধরে তারা তাদের সৌন্দর্যকে ধরে রেখেছে, কিন্তু আমার সৌন্দর্য, আমার যৌবন 19 বছরে ক্ষয়প্রাপ্ত হয়েছে। আই অ্যাম ডিমিনিশিং, আমার সব কিছু ধীরে ধীরে চলে যাচ্ছে, নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। এবং সে এই যে পার্থক্য নেচারের সঙ্গে, প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে মানুষের এই ট্রানজিটরিনেস, এই যে ডিফারেন্সটা, দিস ক্রিয়েটস আ মেলাঙ্কলি ইন দ্য পোয়েটস হার্ট। সোয়ানটাও মর্টাল অবজেক্ট, আমরা জানি যে সোয়ানও পার্মানেন্ট না, কিন্তু কবি এখানে সোয়ানকে রিপ্রেজেন্ট করছেন নেচার হিসাবে। তিনি বলছেন নেচারের বিউটি পার্মানেন্ট, কিন্তু এই মর্টাল ওয়ার্ল্ডে আমরা যারা মর্টাল, তাদের বিউটির মধ্যে কোনো পার্মানেন্সি নেই। উই আর ট্রানজিটরি বাই নেচার, আমরা খুব ক্ষণস্থায়ী, আমাদের জীবন খুব ক্ষণস্থায়ী এবং এক একটা বছর চলে যাচ্ছে। এই সোয়ানরা তাদের সৌন্দর্যকে ধরে রেখেছে, দেয়ার বিউটি ইজ ইনট্যাক্ট, কিন্তু আমার বিউটি অর্থাৎ এই মর্টালদের বিউটি, দে আর ডিমিনিশিং, এই সৌন্দর্য ধীরে ধীরে
হ্রাসপ্রাপ্ত হচ্ছে, আমরা ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের যৌবন, আমাদের ভাইটালিটি, আমাদের তারুণ্য, আমাদের এই যে এক্সুব্রান্স সবই ধীরে ধীরে কমে যাচ্ছে এবং সেই জন্য আমার হৃদয় দুঃখে পরিপূর্ণ। আসলে কবি যেন এই সোয়ানদের তাদের এই তারুণ্য, তাদের পারস্পরিক প্রেম, যেটার পরেই আসবো, এই পারস্পরিক প্রেম, তাদের আপন করে নেওয়ার মানে নিজের সঙ্গীকে আপন করে নেওয়ার বাসনার সঙ্গে তার পার্সোনাল লাইফের মানে তার লাভ লাইফে যে টার্ময়েল, সেটাকে যেন তিনি অনুভব করছেন এবং সেই যন্ত্রণাদীর্ণ মন থেকে তিনি বলছেন, নাও মাই হার্ট ইজ সোর। এই সোয়ানরা যেমন তাদের সৌন্দর্যকে ইনট্যাক্ট রেখেছে, তারা তাদের প্রেমকে ইনট্যাক্ট রেখেছে। আমার জীবনে আজ সেই সমস্ত আনন্দের কিছুই নেই, বরঞ্চ আমি ধীরে ধীরে বার্ধক্যের দিকে এগিয়ে চলেছি। সো মাই হার্ট ইজ সোর, আমার হৃদয় আজকে যন্ত্রণাদীর্ণ। All's changed since I hearing at twilight the first time on this shore. সব কিছু পাল্টে গেছে, অলস চেঞ্জ, সব কিছু, সৌন্দর্যের মাপকাঠি, যৌবন বা তারুণ্যের সেই যে ফ্ল্যামবয়েন্সি, সব কিছু চেঞ্জ হয়ে গেছে। যখন আমি প্রথম এসছিলাম এবং এদেরকে গুনেছিলাম, তারপরে 19 বছর পরে, এই 19 বছরে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। অলস চেঞ্জ, সমস্ত কিছু পরিবর্তন হয়ে গেছে। সিন্স আই হিয়ারিং অ্যাট টুয়াইলাইট দ্য ফার্স্ট টাইম অন দিস শোর। আমি 19 বছর আগে এই লেকের পাশে দাঁড়িয়ে এদের এই ডানা ঝাপটানোর আওয়াজ শুনেছিলাম। আজও 19 বছর পরেও তারা একইভাবে ডানা ঝাপটাচ্ছে, তাদের সৌন্দর্য একই রকম আছে, তারা আমাকে একই রকমভাবে মুগ্ধ করছে। কিন্তু আশেপাশের সমস্ত সেটিংস, সমস্ত সারাউন্ডিং সব কিছু চেঞ্জ হয়ে গেছে। 19 বছরে এই আশেপাশের পরিবেশ চেঞ্জ হয়ে গেছে। 19 বছরে আমার জীবনের মধ্যে অনেক পরিবর্তন এসছে। আমি যখন প্রথমে এখানে এসেছিলাম তখন আমি যুবক ছিলাম, এখন আমি বার্ধক্যের দোরগোড়ায় চলে এসেছি। আমার সেই তারুণ্য, আমার ভাইটালিটি, আমার এনার্জি, আমার লাভ সব কিছু চেঞ্জ হয়ে গেছে। অঞ্চলের যে সেটিংস, সেই ওয়াইল্ড নেচার, তারও অনেক চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এই সোয়ানদের বিউটির মধ্যে কোনো চেঞ্জ আমি লক্ষ্য করছি না এবং সেই জন্য মাই হার্ট ইজ সোর। কেন আমি এদের মতো আমার সৌন্দর্য, আমার তারুণ্য, আমার যৌবন, আমার প্রেম তাকে এরকম ইটারনালাইজ করতে পারিনি, এটা ভেবে আমার যন্ত্রণা হচ্ছে। দ্য বেলবিট অফ দেয়ার উইংস অ্যাবভ মাই হেড ট্রড উইথ আ লাইটার ট্রেড। প্রথম যখন তাদের ডানার আওয়াজ আমার মাথার উপরে পেয়েছিলাম, আমি খুব আনন্দের সঙ্গে খুব হালকা দোদুল্যমান চালে আমি ফিরে এসেছিলাম আমার কটেজে। সেই 19 বছর আগের আমি, আজকের আমি আর নেই। এখানেও একটা কম্প্যারিজন কবি টানছেন, কি বলছেন? অলস চেঞ্জ সিন্স আই হিয়ারিং অ্যাট টুয়াইলাইট দ্য ফার্স্ট টাইম অন দিস শোর দ্য বেলবিট অফ দেয়ার উইংস অ্যাবভ মাই হেড ট্রড উইথ এ লাইটার ট্রেড। আজ থেকে 19 বছর আগে এরকমই এক গোধূলিতে আমি প্রথম এই তীরেতে, এই লেকের তীরেতে দাঁড়িয়ে আমার মাথার উপরে তাদের ডানার ঝাপটানি, বেলবিট হচ্ছে ডানার আওয়াজ, তাদের এই ডানার ঝাপটানি আমি শুনেছিলাম এবং সেটা শুনে আমার মন আনন্দে ভরে গেছিল। ওরকম ঘটনা আমি আর আগে দেখিনি এবং আমি খুব হালকা চালে, এই যে লাইটার ট্রেড মানে খুব দুলকি চালে বা হালকা চালে আমি আমার কুটিরে বা এই বন্ধুর কুটিরেতে ফিরে এসেছিলাম। কিন্তু আজ 19 বছর পরে তাদের ডানার ঝাপটানি একই রকম আছে, কিন্তু সেই আমি আর আজকের আমির মধ্যে আকাশ পাতাল পার্থক্য। সেই সময় আর এই সময়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আমার চিন্তা চেতনা সব এখন ধীরে ধীরে ডিমিনিশিং, বাট দ্য বিউটি অফ দিস ওয়ান্স দে রিপ্রেজেন্ট পারমানেন্সি। অসাধারণভাবে আমরা দেখছি ডব্লিউ.বি. ইয়েটস নিজের যন্ত্রণাদীর্ণ মনকে এই স্ট্যাঞ্জার মাধ্যমে প্রকাশ করছে। চলো এবার ফোর্থ স্ট্যাঞ্জায় যাই। আনওয়ার্ড স্টিল লাভার বাই লাভার দে প্যাডেলড ইন দ্য কোল্ড কম্প্যানিয়নেবল স্ট্রিমস অর ক্লাইম্ব দ্য এয়ার, দেয়ার হার্টস হ্যাভ নট গ্রোন ওল্ড, প্যাশন অর কনকোয়েস্ট ওয়ান্ডার হোয়ার দে উইল অ্যাটেন্ড আপন দেম স্টিল। এই স্ট্যাঞ্জাটাই সম্ভবত এই কবিতার শ্রেষ্ঠ স্ট্যাঞ্জা। আনওয়ার্ড স্টিল লাভার বাই লাভার, তারা অক্লান্ত। এই যে 19টা হেমন্ত তাদের জীবনের উপরে চলে গেছে, 19টা হেমন্ততে তারা অনেক ঝড় জল সহ্য করেছে, কিন্তু তাও তারা অক্লান্ত, কারণ তারা তাদের যৌবনকে ধরে রাখতে পেরেছে। তারা যৌবনের জয়গানে মাতোয়ারা। আনওয়ার্ড স্টিল লাভার বাই লাভার দে প্যাডেল ইন দ্য কোল্ড, তারা এই ঠান্ডা
কুল লেকের জলেতে জোড়ায় জোড়ায় তারা দেখছি অক্লান্তভাবে সাঁতার কেটে যাচ্ছে, জোড়ায় জোড়ায়। তাদের মধ্যে একটা করে পেয়ার ব্যাপার রয়েছে, তারা পেয়ারে পেয়ারে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমি এখানে, মানে কবি বলছেন আমার কোনো পেয়ার নেই, আমার কোনো পার্টনার নেই। এই প্রত্যেকটি সোয়ানের পার্টনার রয়েছে, কিন্তু আমি পার্টনারলেস, আমার কোনো পার্টনার নেই। এই সোয়ানগুলো অক্লান্ত, এই সোয়ানগুলো সুন্দর, এর একটাই কারণ, দে হ্যাভ দেয়ার পার্টনার বাই দেয়ার সাইড। প্রত্যেকটি সোয়ানের পাশেই তার পার্টনার রয়েছে এবং সেই জন্য তারা যৌবনের জয়গান গাইতে পারছে, সেই জন্য তাদেরকে এত সুন্দর লাগছে, তারা জোড়ায় জোড়ায় ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমি শুধু বৃদ্ধ ক্লান্ত তাই নয়, আমার পার্টনার নেই। কোনো কিছুকে উপভোগ করতে গেলে একজন সঙ্গী বা সঙ্গিনীর দরকার, আমি সেই সঙ্গী বা সঙ্গিনী বিহীন। আমার জীবনে আজ প্রেম নেই, সেই জন্য এদেরকে দেখছি আর আমার মন যন্ত্রণাদীর্ণ হচ্ছে। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে এই যে পেয়ার মানে জোড়া, তা 59টা সোয়ান, 9 and 50 সোয়ান মানে 59 সোয়ান, তাহলে কী করে জোড়া হচ্ছে? মানে একটা সোয়ান তো সে পেয়ার থেকে আলাদা, তা সেই সোয়ানটা কার সঙ্গে ঘুরবে? এবং কবিও আমরা দেখছি একাকী। হয়তো মানে কবি চাইছেন তিনিও একটা ওই রাজহাঁস হন এবং যে সোয়ানটি একাকী রয়েছে তার সঙ্গে তিনিও পেয়ার বাঁধবেন, তিনিও একটা দল তৈরি করবেন এবং তারা একত্রে এই কুল লেকের ঠান্ডা জলে সাঁতার কাটবেন। এবং এই ঠান্ডা জলে সাঁতার কাটলে তিনি হয়তো তার যৌবনকে আবার ফিরে পাবেন। হয়তো কুল পার্কের ঠান্ডা জলেতে অবগাহন করলে বা স্নান করলে এবং এই প্রেমিক কাউকে পেলে কবিও হয়তো ফিরে যেতে পারেন তার সেই যৌবনের দিনগুলোতে, তিনিও প্রেমের জয়গান গাইতে পারেন। একটা সঙ্গীর তিনিও খুঁজছেন, হয়তো যে রাজহাঁসটি সঙ্গীবিহীন তার সঙ্গেই কবি জুটি বাঁধবেন। মানে কবির মনে তো হয়তো এই ইচ্ছাটাও এসেছিল, মানে আমি জানি না, কিন্তু আমার মনে হয় যে 59টা রাজহাঁসের কি করে জোড় সংখ্যা হবে। মানে কবির এই যে 59টা রাজহাঁসের যে রেফারেন্স, 60 নম্বর রাজহাঁস সম্ভবত কবি নিজেকেই দেখতে চাইছেন। তিনি আর তো হতে পারছেন না, কিন্তু তিনি চাইছেন তিনি যেন সেই 60 নম্বর রাজহাঁসটা হোক। মানে তিনি চাইছেন তার জীবনে প্রেমটা আসুক। এই মডগন যার জন্য তিনি জীবনে 30-30টা বছর 3 দশককে উৎসর্গ করেছেন, সে কবির প্রেমেতে সাড়া দিই। যাই হোক, কবিতাতে আসি। আনওয়ার্ড স্টিল লাভার বাই লাভার দে প্যাডেলড ইন দ্য কোল্ড কম্প্যানিয়নেবল streams or climb the air, their hearts have not grown old. অক্লান্তভাবে লাভার বা লাভার বা পেয়ারে পেয়ারে বা জোরে জোরে আমরা দেখছি এই ঠান্ডা জলেতে, কুল লেকের ঠান্ডা জলেতে তারা সাঁতার কাটছে। মাঝে মাঝেই দেখছি এক একটা পেয়ার ডানা ঝাপটে আকাশের দিকে উড়ে যাচ্ছে। and their hearts have not grown old, কারণ তাদের হৃদয় বা তাদের ডানা সেগুলো এখনও বয়সের ভারে নুব্জ হয়নি। আমরা মাঝে মাঝেই দেখছি এই রাজহাঁসগুলোর ডানা ঝাপটে আকাশে উড়ে যাচ্ছে। রাজহাঁসের ডানা ঝাপটানো হচ্ছে তারুণ্যের প্রতীক। মানে কবি বলতে চাইছেন যে এই রাজহাঁসগুলো মাঝে মাঝেই দল বেঁধে মানে পেয়ারে পেয়ারে তারা ডানা ঝাপটে আকাশে উড়ে যাচ্ছে। তাদের মধ্যে প্রেমেরও কমতি নাই, কারণ এক একটা জোড় দেখছি আমরা আকাশে উঠছে বা জোরে জোরে তারা ঘুরছে, তাদের মধ্যে প্রেমেরও কমতি নেই। পারস্পরিক প্রেম, যে প্রেম মানুষকে নবীন করে রাখে, তার যে প্রেম মানুষের মধ্যে যৌবনকে বহমান রাখে, সেই প্রেম এই রাজহাঁসগুলোর মধ্যে রয়েছে। দেয়ার হার্টস হ্যাভ নট গ্রোন ওল্ড, তাদের হৃদয় এখনও বুড়িয়ে যায়নি, তারা যৌবন মদে মত্তা, তাদের হৃদয়েতে প্রেম আছে, তাদের জীবনে আনন্দ আছে, তাদের জীবনে ভিগার আছে, তাদের জীবনে ভাইটালিটি আছে। কবির জীবনে এর সবকটারই এখন অভাব। যাই হোক, প্যাশন অর কনকোয়েস্ট ওয়ান্ডার হোয়ার দে উইল অ্যাটেন্ড আপন দেম স্টিল, তাদের এই স্পিরিট, তাদের এই ভিগোরাস স্পিরিট, এটা এখনও ইনট্যাক্ট আছে। তাদের জীবনেতে প্রেম আসে, তাদের জীবনে এই উত্তেজনা আসে, তাদের মধ্যে ভালোবাসা আসে, যেটা মানুষের জীবনে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কমে যায়। এই ট্রানজিটরি ওয়ার্ল্ডে সব কিছুই আমরা বললাম ক্ষণস্থায়ী। এই সমস্ত প্রেম, ভালোবাসা, আবেগ, অনুভূতি সব ধীরে ধীরে শুকিয়ে যায়। এই হেমন্তের পাতা ঝরার মতো ধীরে ধীরে জীবনের পাতাগুলোও খসে পড়ে। এবার নেচারের সঙ্গে কন্ট্রাস্টটা বুঝুন। হেমন্তের যে পাতা, সেটা
ঝরে পড়ছে, কবির জীবনে বা মানুষের জীবনে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এক একটা পাতা খসে পড়ছে। কিন্তু এই নেচারের যে অবজেক্ট সোয়ানস, তাদের স্পিরিট, ভাইটালিটি, তাদের প্রেম, ভালোবাসা, প্যাশান সব কিছু ইনট্যাক্ট। তারা এখনও দল বেঁধে একসঙ্গে আকাশে উঠছে, তারা এখনও জোড়ায় জোড়ায় এই লেকের জলে পরিভ্রমণ করছে। তাদের মধ্যে প্রেম, ভালোবাসা সব কিছুই অটুট, তাদের মধ্যে তারুণ্য অটুট। কিন্তু মানুষের মধ্যে প্রেম, ভালোবাসা, তারুণ্য সমস্ত কিছুই বয়সের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে আমরা দেখছি সেগুলো স্থিমিত হয়ে যাচ্ছে। অসাধারণভাবে সেই কথাগুলিকে কবি এই 4th স্ট্যাঞ্জাতে তিনি বলেছেন। এরপরে যে 5th স্ট্যাঞ্জা বা ফাইনাল স্ট্যাঞ্জা সেটা দেখি। বাট নাও দে ড্রিফট অন দ্য স্টিল ওয়াটার, মিস্ট্রিয়াস, বিউটিফুল, অ্যামং হোয়াট রাসেস উইল দে বিল্ড, বাই হোয়াট লেকস এজ অর পুল, ডিলাইট মেন্স আইজ হোয়েন আই অ্যাওয়েক সাম ডে টু ফাইন্ড দে হ্যাভ ফ্লোন অ্যাওয়ে। বাট নাও দে ড্রিফট অন দ্য স্টিল ওয়াটার, এখন তারা এই শান্ত স্থির জলে সাঁতার কেটে বেড়াচ্ছে। এই যে রাজহাঁসের দল, এরা এখন শান্ত স্থির কুল লেকের জলে সাঁতার কেটে বেড়াচ্ছে। মিস্টিরিয়াস, বিউটিফুল, রহস্যময়, অসাধারণ সুন্দর। এই যে রাজহাঁসের দল সাঁতার কেটে বেড়াচ্ছে, তাদেরকে দেখে খুব রহস্যময় মনে হচ্ছে, অসাধারণ সুন্দর লাগছে। একটা প্রশ্ন আসতেই পারে যে বিউটিফুল হলে সে মিস্ট্রিয়াস কী করে হয়, সুন্দর আবার মিস্ট্রিয়াস বা রহস্যময় কী করে? ইনফ্যাক্ট প্রত্যেকটি বিউটি তার মধ্যে একটা মিস্ট্রি জড়িয়ে থাকে, সৌন্দর্যের মধ্যে একটা রহস্যময়তার ব্যাপার থাকে। এই রাজহাঁসগুলিকে অত্যন্ত সুন্দর লাগছে, তার কারণ এই টুয়াইলাইট, এই টাইমটা, এই গোধূলিতে আমরা দেখছি এই সাদা রাজহাঁসগুলোর উপরে হালকা লালাভ আলো পড়ছে এবং রাজহাঁসগুলোকে অপূর্ব সুন্দর দেখতে লাগছে। এবং ধীরে ধীরে সেই অপূর্ব সুন্দর রাজহাঁসগুলো আমরা দেখছি এই কুল লেকের জল কেটে কেটে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তারা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। মানে তারা যেন একটা এই ওয়ার্ল্ড থেকে অন্য ওয়ার্ল্ডের দিকে যাত্রা করে। রাজহাঁসগুলো এই মান্ডেন মর্টাল ওয়ার্ল্ড থেকে ধীরে ধীরে ইমর্টাল ওয়ার্ল্ডের দিকে সাঁতার কেটে কেটে এগিয়ে যাচ্ছে এবং সেই দৃশ্য দেখে কবির একটা রহস্যময়তাকে অনুভব করছেন। তিনি বুঝতে পারছেন দিস সোয়ানস আর নট আর্থলি সোয়ানস, দে আর ইথিরিয়াল সোয়ান। এই রাজহাঁসগুলোকে এখন আমরা দেখছি, সেই রাজহাঁসগুলো আসলে ইথিরিয়াল বা অপার্থিব। এই রাজহাঁসগুলো কোনো ইমর্টাল পৃথিবীর বাসিন্দা নয়, এরা একটা ইমর্টাল ওয়ার্ল্ডের অধিবাসী এবং তারা সেই ওয়ার্ল্ডের দিকেই তাদের যাত্রা যেন শুরু করছে। Among what rushes will they build, by what lakes edge or pool, delight men's eyes when I awake one day to find they have flown away. কোন আগাছা এরা তীরে এরা বাসা বাঁধবে, কোন লেক বা পুলেতে এরা আবার সাঁতার কাটবে এবং সেখানকার মানুষদেরকে আনন্দ দেবে আমি জানি না, কিন্তু এটা আমি জানি যে একদিন আমি যখন ঘুম ভেঙে তাকাবো দেখব এরা আমার থেকে অনেক দূরে চলে গেছে। অসাধারণভাবে কবিতাটাকে শেষ করা হচ্ছে। আরেকবার পড়ি। অ্যামং হোয়াট রাসেস উইল দে বিল্ড, বাই হোয়াট লেকস এজ অর পুল, তারা কোন আগাছাতে বাসা বাঁধবে। রাসেস এটা হচ্ছে এই রিড জাতীয় একরকম আগাছা যেগুলো ইউরোপিয়ান কান্ট্রিতে পাওয়া যায়, যেগুলো সাধারণত লেকের ধারে হয়, একটু বড় বড় ধরনের ঘাস, রিড বলা হয়। সেই রিড ঘাসের জঙ্গলেতে এই সোয়ান বা রাজহাঁসগুলো তারা বাসা বাঁধবে, কিন্তু হয়তো তারা এই লেক মানে কুল লেকেতে আর বাসা বাঁধবে না, কারণ রাজহাঁস যখন এই সিজন চেঞ্জ হবে তখনই তারা এই কুল লেক থেকে মাইগ্রেট করে অন্য কোনো লেকেতে বা অন্য কোনো পুলেতে গিয়ে তারা বাসা বাঁধবে, বাসা তারা বাঁধবে। কিন্তু যখন এখানে শীত নামবে, যখন সময়ের পরিবর্তন হবে, তখন আমরা দেখব এই রাজহাঁসগুলো মাইগ্রেট করে গেছে, তারা উড়ে অন্য কোনো লেক বা পুল যেখানে আবার সেখানে উষ্ণতা রয়েছে সেরকম কোনো জায়গায় তারা গিয়ে বাসা বাঁধবে এবং সেই লেক বা পুলের পাশে যে আগাছা বা রিডের জঙ্গল সেখানে তারা বাসা বাঁধবে এবং সেখানকার লোকেদের আনন্দ দেবে এই রাজহাঁসের সৌন্দর্য। সেই লেক বা পুলের পাশের যারা ভ্রমণ করবেন তারা সেই সৌন্দর্যকে উপভোগ করবেন এবং আমি জানি একদিন যখন আমি এই কুল লেকের পাশে আসবো বা একদিন যখন আমি চোখ খুলবো তখন আমি তাদেরকে আর দেখতে পাবো না, তারা আমাকে ছেড়ে অন্য কোথাও চলে যাবে। এই যে শেষের দুটো লাইন যে ডিলাইট মেন্স আইজ হোয়েন আই অ্যাওয়েক সাম ডে টু ফাইন্ড দে হ্যাভ ফ্লোন অ্যাওয়ে, এখানে
একটা অদ্ভুত কম্প্যারিজন কবি ড্র করছেন। তিনি বলছেন একদিন ঘুম ভেঙে আমি দেখব তারা আর এখানে নাই, তারা উড়ে অন্য কোনো জায়গায় চলে গেছে বা অন্য কোনো লেকে চলে গেছে এবং সেখানকার লোকেদের আনন্দ দিচ্ছে। কবি বলছেন যে একদিন আমি ঘুম থেকে উঠব, একদিন আমি ঘুম থেকে উঠবো মানে আমি ঘুম থেকে উঠে দেখব আমি আর এই মর্ত পৃথিবীতে নেই, কিন্তু তখনও আমি জানি যে এই রাজহাঁসগুলো এই জোড়ায় জোড়ায় কোনো না কোনো লেকেতে বা পুলেতে তারা সাঁতার কেটে বেড়াবে, তখনও তাদের সৌন্দর্য লোকদেরকে মুগ্ধ করবে, তখনও কোনো কবি তাদেরকে নিয়ে কবিতা লিখবে, তখনও তারা যৌবনের জয়গান গাইবে, তখনও তারা যে ইউথফুল স্পিরিট বা ইউথফুল ভিগার সেটাকে রিপ্রেজেন্ট করবে। কিন্তু আমি যে বার্ধক্যের দোরগোড়ায় এসে পৌঁছেছি, যার মধ্যে প্রেম নেই, ভালোবাসা নেই, সে একটা যন্ত্রণাধীন মানুষ, আমি এদেরকে দেখে একটু অনুপ্রেরণা লাভের চেষ্টা করছি, বাট আফটার সাম ডে আমি চোখ খুলে নিজেকে একটা অন্য জগতে পাবো এবং আমি জানি আমি থাকবো না, কিন্তু এই পৃথিবীর এবং এই প্রাকৃতিক সৌন্দর্য তখনও ইনট্যাক্ট থাকবে, তখনও বজায় থাকবে। অসাধারণভাবে এই কবিতাটা এখানেই শেষ হচ্ছে। যাই হোক, আমরা দ্য ওয়াইল্ড সোয়ান্স অ্যাট কুল এই কবিতাটা পড়লাম, যা যা প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করলাম এবং খুব ইন ডিটেলস আমি তোমাদের কবিতাটা পড়িয়ে দিলাম, কারণ এই দ্য ওয়াইল্ড সোয়ান্স অ্যাট কুল থেকে একটা প্রশ্ন তোমরা পাবে, মানে 11-12-এও পাবে এবং 9-10-এও পাবে, কাজেই কবিতাটা একটু ভালো করে বুঝে নেওয়াটা দরকার, সেরকমভাবেই তোমাদেরকে পড়িয়ে দিলাম। ক্লাসগুলো কেমন লাগছে আমাকে জানিও এবং তোমাদের কোনো স্পেসিফিক চাহিদা আছে কি না তাও জানিও। যদি তোমাদের কোনো স্পেসিফিক চাহিদা না থাকে তাহলে আমি যেমনভাবে পড়াচ্ছি সেরকমভাবেই আমার পছন্দ মতো টপিক পড়াবো। আর যদি তোমাদের কোনো স্পেসিফিক চাহিদা থাকে, কারণ টাইম তো শর্ট, তোমাদের যদি কোনো স্পেসিফিক চাহিদা থাকে আমাকে জানিও, আমি চেষ্টা করব সেগুলোকে করে দেওয়ার। ওকে, দেখা হবে অন্য কোনো টিউটোরিয়ালে।